যে আজকে আপনি রাজনীতি করবেন, আপনাকে অর্থের একটা জোর লাগবে, একটা শক্তি লাগবে আপনার কর্মকাণ্ড চালানোর জন্য। আমাদের কাছে যেটি মনে হয় যে দুর্নীতির ব্যাপকতা আরো বৃদ্ধি পেয়েছে। রাজনীতিতেও কিন্তু আমি মনে করি যে দেশপ্রেমিক যোগ্যরাই টিকে থাকবেন। কি কি কারণে আপনার দৃষ্টিতে মনে হয় যে দুর্নীতি আর রাজনীতিবিদরা একাকার হয়ে যাচ্ছে এবং এখান থেকে তো আমাদের মুক্ত হতে হবে, সেই পরামর্শটা কি থাকবে? না, সেখান থেকে মুক্ত হওয়ার জন্য প্রধান যে বিষয়টি আমি মনে করি, কারণগুলো যদি একটু বলতেন যে মোটা দাগে কি কারণ মনে হয়? টাকা পয়সা, ক্ষমতা, এসব কারণে কি দুর্নীতি হচ্ছে? অর্থ তো একটি প্রধান বিষয়। প্রধান বিষয় এই কারণে কি আমি বলি যে আজকে আদর্শের যে রাজনীতি ছিল সেই রাজনীতিটা কিন্তু শুধু বাংলাদেশে নয়, আমি বলবো যে সারা বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে কিন্তু সেই আদর্শিক যে রাজনীতি ছিল, এমনকি ধরেন সেই আমরা যেটাকে বলি যে কোল্ড ওয়ারের সময় যে দুনিয়া দুই ভাগে ভাগ ছিল, সেই সময় কিন্তু একটা কমিউনিজম একদিকে, ক্যাপিটালিজম একদিকে, একটা আদর্শিক রাজনীতি ছিল। কিন্তু সেই বিষয়গুলো অনেক পরিবর্তন হয়ে গেছে, যার ফলে এখন একজন রাজনীতিবিদ তিনি কিন্তু দেখেন যে তার স্বাভাবিক গতির রাজনীতি করতে হলেও তাকে কিন্তু অর্থের উপরে নির্ভর করতে হয়। এটা কিন্তু বাস্তবতা যে আজকে আপনি রাজনীতি করবেন, আপনাকে অর্থের একটা জোর লাগবে, একটা শক্তি লাগবে আপনার কর্মকাণ্ড চালানোর জন্য। তো সেটি করতে গিয়ে যখন রাজনীতিবিদ চেষ্টা করেন কোনো একটা ব্যবসার সাথে যুক্ত হয়ে যাওয়ার বা কোনো একটা, এবং সেক্ষেত্রে সকল ক্ষেত্রে তিনি যে সকল নীতি নৈতিকতা বজায় রাখতে পারেন এটি কিন্তু আসলে হয় না। অনেক সময় তার ইচ্ছার বিরুদ্ধে গিয়েও কিছুটা কিন্তু তার পা হরকে যায়। হ্যাঁ, আমি কাউকে ডিফেন্ড করছি না, কিন্তু এটি হয়। আবার একই সাথে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমাদের তো আসলে সত্যিকার অর্থে কিন্তু এখন সমগ্র বিশ্বই হলো আজকে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা, পুঁজিবাদী অর্থনীতি। এটা কোনো দেশই আসলে এটার বাইরে নাই। হ্যাঁ, এই সব কিছু মিলে আমি মনে করি যে আমি যেটি বললাম যে শুধু অর্থনৈতিক দুর্নীতি না, আরো বিভিন্ন রকম দুর্নীতি আছে, সেগুলো কাঠামোটাকে এমনভাবে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে যে সেখানে আসলে আমাদের কাছে যেটি মনে হয় যে দুর্নীতির ব্যাপকতা আরো বৃদ্ধি পেয়েছে। এবং যে দুই দলেরই কথাতেই বলি, যদি একেবারে এন্ট্রি লেভেলের যে কর্মীটা বা নতুন আদর্শে যেই শিক্ষার্থী শিক্ষকরা নিবেন, একদম ছাত্র দল বলি বা ছাত্রলীগ বলি বা একদম কর্মী লেভেলের যদি বলি, তারাও কিন্তু ইদানিং রাজনীতির সাথে যুক্ত হচ্ছে যে পদ পাওয়ার জন্য অথবা আর্থিক সুবিধা পাওয়ার জন্য। এভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আমাদের রাজনীতি কোথায় যেয়ে দাঁড়াবে? না, এভাবে যদি চলতে থাকে সেটি তো রাজনীতির জন্য শুভ বিষয় না। তবে আমি কিন্তু হতাশ না। আমার কাছে যেটি মনে হয় যে রাজনীতিতে বা যে কোনো ক্ষেত্রেই শেষ পর্যন্ত কিন্তু যোগ্য যারা, মেধাবী যারা, তারাই টিকে থাকবে। যেমন আমি রাজনৈতিক পরিবার থেকে এসেছি, আপা রাজনৈতিক পরিবার থেকে এসেছে। আমার আপার যদি যোগ্যতা না থাকে, একবার বা দুইবার চান্স পাবো, থার্ডবার যাই কিন্তু আর পাবো না। জনগণও আমাদেরকে গ্রহণ করবে আর রাজনীতির সেই রেসেও আমরা টিকে থাকতে পারবো না। সুতরাং আজকে রাজনীতিতে, বিশেষ করে ছাত্র রাজনীতির কথা যদি বলি, ছাত্র রাজনীতিতে ছাত্রলীগে বলেন, ছাত্র দলে বলেন, অন্য সংগঠনে বলেন, বাংলাদেশের কিন্তু বড় বড় বিশ্ববিদ্যালয়ের মেধাবীরাই কিন্তু আসছেন। আসার পরে হয়তো বিভিন্ন ক্ষেত্রে তাদের পদস্খলন ঘটছে না, এটি বলা যাবে না, ঘটছে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় সমস্যা থাকবে, সেই সমস্যাকে মোকাবেলা করতে হবে। কিন্তু দিনের শেষে আমাদের এই প্রিয় মাতৃভূমিতে রাজনীতিতেও কিন্তু আমি মনে করি যে দেশপ্রেমিক যোগ্যরাই টিকে থাকবেন। একদম দীর্ঘ সময় ধরে অযোগ্যরা টিকে থাকতে পারবেন, এটা হয় না। দুর্নীতি যারা করবে সেই তারা কি নীতি রেখে যাচ্ছে সেটিও কিন্তু একদিন দুর্নীতির ক্ষেত্রে আমি 30 সেকেন্ডে বলি যে দেখুন, আজকে যে কথাটি বললাম যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন কারণে আজকে কিন্তু আপনি কোনো কিছুই ধামাচাপা দিতে পারেন না। ঠিক আছে, আপনি জনগণের সামনে উন্মোচিত হয়ে যাচ্ছেন, উন্মোচিত হওয়ার পরে আপনার মনে হচ্ছে ঠিক আছে আমি দুর্নীতিবাজ, বুক ফুলায় থাকলাম 1 দিন 2 দিন 3 দিন 5 দিন, তারপরে কিন্তু একটা সময় আপনি পারবেন না, সার্ভাইভ করতে পারবেন না। ঠিক আছে, সুতরাং সেটা একটা এই যে উন্মোচনের কিন্তু একটা পজিটিভ দিক হলো এইটা।